এরা তো ভালোভাবে একে অপরকে চিনতও না। তায়েব সাহেব একবার ছেলের মুখের দিকে তাকাচ্ছে তো একবার তরুর মুখের দিকে তাকাচ্ছে। বাপ ছেলের এমন তাকানো দেখে খাবার আর গলা দিয়ে মোটেও নামলো না তরুর। খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। তায়েব সাহেব জিজ্ঞেস করলো, কি হলো মামনি, উঠলে কেন তুমি? খেয়ে নাও। না আঙ্কেল, আমার আর খেতে মন চাচ্ছে না। আমি দেখি ফুপি কেন ডাকছে। আর কাউকে কিছু বলতে না দিয়ে তরু সেখান থেকে চলে আসে। তায়েব এখনো সেদিকে তাকিয়ে আছে। অন্য মানুষ খেলো নাকি খেলো না সেদিকে নজর না দিয়ে নিজের খাওয়ার দিকে মন দেন, দেরি হয়ে যাচ্ছে। তুরাগের বলা কথাগুলো কানে যেতেই তায়েব চোখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। তুরাগ তাকে আপনা আপনি করে বলছে, এটাও মানতে হবে, সিরিয়াসলি। আবার কিছু একটা মনে করে মুচকি হাসলেন তিনি। খাওয়া ততক্ষণে প্রায় শেষ হয়ে গেছে। তিনি উঠে চলে গেলেন সেখান থেকে। একবারে তৈরি হয়ে বেরিয়েছিলেন, তাই সরাসরি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তরু নূরনাহারের রুমের সামনে এসে দেখতে পেল তিনি তৈরি হচ্ছেন, শাড়ি পরতেছেন। শাড়ির কুচি ধরার চেষ্টা করতেছেন, কিন্তু বারবার ছুটে যাচ্ছে। তরু দেখে জিজ্ঞেস করলো, ফুপি আমি কি কুচিটা ধরে দিব? তরুর কথা শুনে সেদিকে তাকালেন নূরনাহার। তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, তরু এসে পড়েছিস, আয় মা ভেতরে আয়। তরু ভেতরে ঢুকে নূরনাহারকে শাড়ি পরতে সহায়তা করে। তিনি শাড়ি পরা কমপ্লিট করে ড্রেসিং টেবিলের সামনে বসলেন। এদিকে তরু এখনো কনফিউজ হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। ওর ফুপি কি ওকে শাড়ি ঠিক করতে ডাকছিল? ও কি এখন চলে যাবে? বুঝতে না পেরে সেখানে দাঁড়িয়ে পায়ের নখ দিয়ে মেজে খোঁটাতে থাকলো। তারপর সাহস করে ফুপিকে জিজ্ঞেস করলো, ফুপি তুমি কি বের হবে এখন? হ্যাঁ। আমি কি চলে যাব এখন? না, তোমার সাথে কথা আছে, অপেক্ষা করো। তরু আর কোনো কথা না বলে আবার চুপচাপ দাঁড়িয়ে রইল। নূরনাহার তার হাতের কাজ শেষ করে একবার খাটের কর্নারে বসলেন। তরুকে বললেন বসার জন্য। নূরনাহার বলার সাথে সাথেই তরু তার পাশে বসলো। তরু, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। যা জিজ্ঞেস করব সত্যি কথা বলবে আশা করি। জি ফুপি, আমি চেষ্টা করব সত্যিটা বলার। যাক, খুশি হলাম। তরুর তো হার্টবিট ফাস্ট হয়ে গেছে ইতিমধ্যে। তখনই হার্টকে আরো দ্রুত গতিতে বিট করাতে নূরনাহার বলে উঠলেন, তরু, তুমি কি তুরাগকে পছন্দ করো? হুট করে এটা কেমন প্রশ্ন ভেবে উঠতে পারে না তরু। তরুর মনে এখন তহমিনার বলা সেই কথাগুলো ঘুরপাক খায়। তহমিনা প্রায় দিনই বলতো, তোদের বাড়ির একটা মানুষরেও আমি ঠিকঠাক বুঝি না, এদের মাথায় কখন যে কি ঘরে বলা মুশকিল। তরুকে চুপ থাকতে দেখে নূরনাহার আবার জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করে গেলে যে? না ফুপি, কি বলো তুমি এগুলো? আমি তুরাগ ভাইকে পছন্দ করতে যাব কেন? আমিও তো সেটাই ভাবছি, কিন্তু যে তুরাগকে এতদিন বলেও ডাইনিং এ আনতে পারলাম না, সে কেন তোমার কথাই শুনলো? এটার উত্তর তো তরু নিজেও জানে না। এখন ফুপির কথা আর কি জবাব দিবে? কিছু তো একটা বলতে হবে। এভাবে থতমত করলে ফুপি আবার কি না কি ভাববে। কাল রাতে তাদের কেলোর কীর্তি যে ফুপির নজর এড়ায়নি সেটা শিওর তরু। তাই বলল, ফুপি, তুরাগ ভাইয়ের জন্য তুমি যে কান্নাকাটি করো এটা আমার ভালো লাগছিল না। তাই চেয়েছিলাম সে যেন এরকম বাহিরের খাবার না খায়, এতে তো তারও শরীর খারাপ হবে, এই জন্য একটু চেষ্টা করেছি। তাহলে কান্না করেছিল কেন এভাবে? ফুপির এক একটা প্রশ্নে তরুর আত্মারাম খাসা ছাড়া হবার জোগাড়। ফুপি, তুরাগ ভাই আমাকে বকেছিল সেজন্যই কান্না পেয়ে গেছিল। তুমি যেসব ভাবছো মোটেও সেরকম কিছু না। সেটা হলেই ভালো। তুমি তো তোমার বাবাকে চেনো, আর সে তুরাগের জন্যই তোমাকে এই বাসায় আসতে চাচ্ছিল না। আমি জোর করেছি। তুমি যাই করো ভেবে চিন্তে করবে। ভাইয়ের কাছে আমার মাথা হেট করো না। জি ফুপি, মনে থাকবে। আচ্ছা, আমি একটু বের হব। ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। তুরাগও হয়তো একটু পরে বেরিয়ে যাবে। তুমি ভালোভাবে দরজা লাগিয়ে দিয়ে বসে থাকবে। আজকে বোধহয় মেয়েটাও আসবে না। ফোন করেছিল, তার নাকি শরীর প্রচন্ড খারাপ। জি ফুপি, তুমি চিন্তা করো না। আচ্ছা, এখন নিজের রুমে যাও। ফুপি বলে গিয়েছিল তুরাগ কিছুক্ষণ পর বেরিয়ে যাবে, কিন্তু 11টা বেজে গেছে।
এখনো রুম আটকে বসে আছে। তরু ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ অপেক্ষা করছিল তুরাগের বেরিয়ে যাওয়ার, কিন্তু 2 ঘন্টা পার হওয়ার পরেও বের হলো না। তখন তরু সেখান থেকে নিজের রুমে চলে গেল। প্রায় 2টো বাজতে চলেছে। পেটের মধ্যে খিদের জন্য ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছে। এখন তো কিছু খাওয়া প্রয়োজন, তবে ফ্রিজে একজন এর খাবার আছে। তুরাগকে না সেধে তরু একা কিভাবে খাবে, তাই না খেয়ে বসে আছে। এমন সময় দরজায় টোকা পড়ে। তরু ভেতর থেকে জানতে চাই, কে বাইরে? আমি আমি কে? উফ, আমি তুরাগ। দরজা খুলো। কি ব্যাপার তুরাগ ভাই, আপনি এখানে? তোমার ফুপ্পি কোথায়? কেন, আপনি জানেন না সে বাইরে গিয়েছে? কি বলো, কখন গেছে? সকালেই গেছে। এখন ক্ষুধা লেগেছে, খেতে দাও। ফুপি আপনার জন্য খাবার রেখে যায়নি? সে কি জানে নাকি আপনি দুপুরে খাবেন? বরং আপনি কি বাসায় খান নাকি? খান তো বাইরে, আজ জাননি কেন? তরু উঠে গিয়ে দরজা খুলে দিল। তুরাগের হুঁশ হয় এতক্ষণে। আসলেই তো, তাহলে এখন? মিস তরুলতা তৈরি হয়নি। কি? আমি আমি কেন তৈরি হব? আমি বলেছি তাই। আমি যাব না আপনার সাথে। তরুলতা, আমাকে জোর করতে বাধ্য করবেন না, বলে দিচ্ছি। ভালোই ভালোই নিজেকে চেঞ্জ করে নাও, নয়তো কিন্তু আমি চেঞ্জ করিয়ে দিব, বলে দিচ্ছি। আমার কথা কিন্তু নড়চড় হয় না। তুরাগের কথা শুনে তরুর চোখ বড় হয়ে গেল। তরু মনে মনে বলে, এ ছেলে বলে কি এগুলো? ঠোঁট কাটা ছেলে একটা। এভাবে একটা মেয়ের সাথে কেউ কথা বলে? নির্লজ্জ। 5 মিনিট টাইম, শুধু ড্রেস পরে বের হও। কোনো আটা ময়দা মাখবে না, তাহলে কাচ্চি কপালে জুটবে না, বলে দিচ্ছি। অনলি 5 মিনিটস। হুকুম করে চলে গেলেন। তরু ভাবনায় পড়ে গেল। ওর কি এখন তুরাগের কথা শোনা উচিত নাকি উচিত না? আচ্ছা, একটু আগে যা বলে গেল, যদি সত্যি সত্যি সেটা করে? বাসায় তো কেউ নেই। না বাপু, কোনো রিস্ক নেওয়া যাবে না। তরু সত্যি সত্যি কোনো সাজগোজ করেনি, শুধু একটা গাউন পরে আর চুলটা ঠিক করে বেরিয়ে গিয়েছে। সামনে 2 প্লেট কাচ্চি নিয়ে তরু আর তুরাগ দুজন বসে আছে। দুজনের মধ্যে কোনো কথা নেই। তরুর মনে হঠাৎ একটা প্রশ্নের উদয় হলো, করবে নাকি করবে না। এভাবে করতে করতেও কিছু সময় পার করে দিল। তারপর মনে অনেক সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, আচ্ছা তুরাগ ভাই, আপনার গার্লফ্রেন্ড নেই? না মানে আপনি তো সিঙ্গার মানুষ, কত ফ্যান ফলোয়ার আপনার, তারা কেউ আপনাকে প্রপোজ করেনি? তরুর কথা শুনে তুরাগের চোখ লাল হয়ে যেতে থাকে। কণ্ঠ হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, মিস তরু, আপনি আপনার লিমিটের মধ্যে থাকেন। আপনি এখনো যথেষ্ট ছোট। আপনার সাথে একটু ফ্রি হয়েছি মানে এই নয় আপনি পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবেন। তুরাগের হঠাৎ তরুলতা থেকে তরু বলা, তারপর আপনা আপনি বলাই তুরাগের মুখের দিকে তাকিয়ে রইল তরু। তুরাগ সাইয়েদি ভাইয়া ও তার গার্লফ্রেন্ডের সাথে এক রেস্টুরেন্টের লাঞ্চ টাইমে। এই ক্যাপশনে তুরাগ আর তরুর টেবিল সহ পাশের টেবিলে বসা একটা ছেলে একটা ফটো পোস্ট করেছে। ছেলেটা মেবি ব্লগার। তাড়াহুড়ো করে সেই ফটোটা তার ফ্যান ফলোয়ারদের মাঝে ছড়িয়ে গিয়েছে। তুরাগের ফ্যানরা অনেকদিন যাবৎ তুরাগকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু তুরাগ এক প্রকার সবকিছু থেকে নিজেকে হাইড করে রেখেছিল। আজ সুযোগ পেয়ে অনেক ফ্যান ফলোয়াররা একটু সময়ের ভিতর এসে ভিড় জমিয়েছে সেই রেস্টুরেন্টে। এক একজন এক এক রকম প্রশ্ন করে যাচ্ছে। ভাইয়া, আপনি এখন আর গান করবেন না কেন? এটা কি সত্যি আপনার গার্লফ্রেন্ড? কেউ কেউ এই ভিড়ের মধ্যেও অটোগ্রাফ চেয়ে বসছে। তুরাগ আপাতত এদের সাথে কথা বলতে অনিচ্ছুক, তবে তারা তো নাছোড়বান্দা। তুরাগ এতক্ষণে বুঝতে পারে কি ভুলটা করে ফেলেছে। হঠাৎ তুরাগের নজর যায় তরুর দিকে। মেয়েটা ভয়ে কেমন চুপসে গেছে। এত এত মানুষের হামলে পড়াটা ঠিক স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা। মনে মনে হাসে তুরাগ। এই মেয়েটা উপরে উপরে যত চঞ্চল, এখন দেখো কেমন ভয় পেয়ে আছে। তুরাগ নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অমনি সামনে থাকা লোকগুলো তাকে আরো ঘেরাও দিয়ে ধরে। সবার একটাই কথা, তুরাগ ভাইয়া, এভাবে প্রশ্ন এড়িয়ে চলে যাবেন না প্লিজ, আমরা জানতে চাই। তুরাগ কথা না বলে এগিয়ে গেল তরুর সামনে। এতগুলো লোকের ভিড়ে হাত বাড়িয়ে দিল তরুর দিকে।
তরুও পরিচিত মানুষের হাত পেয়ে আঁকড়ে ধরল। তুরাগও অতি সন্তর্পণে নিজের হাতের মাঝে তরুর হাত নিল। তরু ও তুরাগের সাথে পা মিলিয়ে সামনে এগোতে থাকে। এই লোকগুলোকে ঠেলাঠুলো সামনে যাওয়াই ওদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তুরাগ শক্ত করে তরুর হাত ধরে রেখেছে, আর তরুও পেছন পেছন যাচ্ছে আর মনে মনে বলতেছে, এ কেমন যন্ত্রণা ভাই, কোনো জায়গায় গিয়ে শান্তি নেই। এদের পেছনে সব জায়গায় মানুষ লেগেই থাকে, তার থেকে আমরাই বরং বেশ ভালো আছি। হঠাৎ তুরাগের থেমে যাওয়ার সাথে সাথে তরুর পাও সেখানে থেমে যায়। তরু চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারে ওরা এক মুহূর্তে রেস্টুরেন্টের সামনে অবস্থান করতেছে। তরু চোখ বুলিয়ে সবাইকে দেখতেছিল। এতদিন পর তুরাগকে সামনে পেয়ে অনেকেই বেশ এক্সাইটেড। তুরাগ ফোন বের করে প্রান্তকে ফোন দিল। প্রান্ত, যেখানে আর যে অবস্থায় থাকিস না কেন, এই মুহূর্তে রেস্টুরেন্টের সামনে চলে আয়। কেন, কোনো সমস্যা? আমি একা হলে সমস্যা ছিল না, কিন্তু সাথে মামুর মেয়ে আছে, আর এই পাবলিকের ভিড়েও ভয় পাচ্ছে। ওকে বাসায় ড্রপ করে দিবি তুই, এদিকটা আমি সামলে নিতে পারবো। তুরাগ ফোন কেটে ফোনটা পকেটে রাখলো। এরপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকালো। তারপর বলতে লাগলো, কি যেন বলছিলেন আপনারা? এটা আমার গার্লফ্রেন্ড কি না? আপনাদের কি কমন সেন্স নেই? কোথা থেকে কে এসে একটা পিক আপ দিল, অমনি আপনারা মৌমাছির মতো ছুটে আসলেন। একটা ছেলে আর মেয়ে রেস্টুরেন্টে এক টেবিলে বসলেই তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে, এমনটা কি কোথাও লেখা আছে? তাহলে আপনি যাকে সাথে করে নিয়ে এসেছেন সে কে হয় আপনার? সে আমার একমাত্র মামার একমাত্র কন্যা। তাহলে বলতে চাচ্ছেন সে আপনার বোন হয়? হ্যাঁ, ওরকমই। দেখুন, সামনে থেকে সরে দাঁড়ান। ভাইয়া প্লিজ গানের ব্যাপারে কিছু বলেন। দেখুন, আমি গানটা কন্টিনিউ করছি না, তার মানে তো এই নয় যে আমি গান ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে আমি এসব নিয়ে কথা বলতে আগ্রহী নই, প্লিজ। দূরে প্রান্তকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তরুকে নিয়ে সেদিকে পা বাড়ালো তুরাগ। গাড়ির চাবিটা প্রান্তকে দিয়ে বলল, প্রান্ত, ওকে বাসায় পৌঁছে দে, আর বাইকের চাবি দে আমাকে, আমি বাইক নিয়ে যাচ্ছি, কাজ আছে আমার। প্রান্ত পকেটে হাত ঢোকালো। তুরাগ ভেবেছিল চাবি হয়তো পকেটে, কিন্তু প্রান্ত চাবি বের না করে একটা মাস্ক বের করলো। এটা কি? আরে ভাই, একটা মাস্ক পরে বের হলে আজ এই সমস্যায় পড়তি না। ধন্যবাদ, আর মনে ছিল না আমার। আচ্ছা। সন্ধ্যায় ফেরার কথা ছিল নূরনাহারের, কিন্তু সে দুপুরের দিকেই চলে আসলো। বাসায় এসে লক করা দেখে এক্সট্রা চাবি দিয়ে ভেতরে এসেছিল, কিন্তু বাসায় এসে দেখলো বাসা একদম খালি, বাসায় কেউ নেই। তুরাগকে নিয়ে তার যত চিন্তা নয়, তিনি চিন্তা করছেন তরুকে নিয়ে। মেয়েটা এই শহরে নতুন, কোথায় না কোথায় গেল, এখন কি হবে? মেয়েটার কাছে তো একটা ফোনও নেই যে তিনি ফোন করবেন। তুরাগকে ফোন দিয়েছিলেন, কিন্তু তুরাগ ফোন তোলেনি। চিন্তায় মাথা ভারী হয়ে যাচ্ছে নূরনাহারের। এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আর পারা গেল না। তিনি রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে যাচ্ছেন। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। নূরনাহার এক প্রকার দৌড়ে গেলেন দরজা খোলার জন্য। তিনি ভেবেছিলেন হয়তো তরু একাই, তাই দরজা খুলতে খুলতে বলতে লাগলেন, তুই যে এভাবে বের হয়ে গেলি, যদি কিছু হয়ে যেত। দরজা খুলে তরুকে প্রান্তর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ করে গেলেন নূরনাহার। প্রান্ত বলল, আরে আন্টি, আপনার ছেলে ওকে নিয়ে গিয়েছিল, ও একা যায়নি, শুধু শুধু টেনশন করছেন। ওহ আচ্ছা, ভেতরে এসো বাবা। না আন্টি, একটু তাড়া আছে, বুঝতেই পারছেন নির্বাচনের সময় এগিয়ে আসছে। তা তোমার গণধর বন্ধু কোথায়? ওকে নিয়ে গেলে তো পৌঁছে দিল না কেন? ওর একটু কাজ আছে আন্টি, আমাকেও এখন যেতে হবে। চা কফি খেয়ে যাও। না আন্টি, অন্যদিন। আচ্ছা এসো, কিন্তু এখন তো আর আসোই না বাবা। আসবো আন্টি, আজ আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রান্ত যাওয়ার পরে দরজা আটকে ভেতরে আসতে না আসতেই ফোনটা তার নিজস্ব শব্দে বাজতে শুরু করলো। নূরনাহার তরুর সাথে কথা বলবেন তা আর পারলেন না। ফোনটা চোখের সামনে ধরলে সেখানে ভাই লেখাটা জ্বলজ্বল করছে। দেখে দেরি না করে ফোনটা রিসিভ করলো নূরনাহার। আপা, কি হচ্ছে এসব? আরে কি হচ্ছে না বললে বুঝবো কিভাবে? তরুর ভালোর জন্য ওকে তোমার ওখানে পাঠালাম, আর এখন ওর নামে এসব কি শুনছি? এত না পেছিয়ে সরাসরি বললেই তো পারিস।
ও তোমার ছেলের গার্লফ্রেন্ড হলো কবে? এসব কি নিউজ দেখছি সোশ্যাল মিডিয়ায়? কি হয়েছে আমি কি বুঝতেছি না, আমাকে দে তো দেখি। দিচ্ছি দেখো, আর যদি এরকম কিছু আমার নজরে আসে তাহলে তো ওকে তোমার কাছে রাখা পসিবল হবে না। তোমাকে ভরসা করে থাকতে দিচ্ছি, কিন্তু এমনিতেই এদিক চিন্তার শেষ নেই আমার, তার উপর ওকে নিয়ে এক্সট্রা চিন্তা নিতে পারছি না আমি। তুমি দেখো আপা। ফোন রাখো, দেখছি আমি। দুই পাশে সোফায় দুজন বসে আছে, দুজনই নীরব, কারো মুখে কোনো কথা নেই। তরু মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে নূরনাহার বলল, আজ কেন বেরিয়েছিলি? তোকে তো আমি বলেছিলাম বাসায় থাকতে, তাই না? আজ যদি না বের হতি তাহলে কি এমন একটা পরিস্থিতিতে পড়তি? সরি ফুপি, আর এমন হবে না। তরু তো পড়েছে মহাবিপদে। ছেলে হুমকি দিয়ে দিয়ে যায়, সেখানে গিয়ে পড়ে আরেক পরিস্থিতিতে। আর এখন আবার ছেলের মা ধমকাচ্ছে, এদিকে বাবা ফোন দিয়ে ঝাড়ি দেয়। উফ, যাওয়াটাই ভুল হয়ে গেছে আজকে। নূরনাহার আর তেমন কিছু বললেন না। আজ যা হয়েছে এতে তরুর দোষ দেখতে পাচ্ছেন না তিনি। পুরোটাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। আমাদের চোখ দিয়ে আমরা যা দেখি তা সর্বদা সত্যি হয় না, কিন্তু তা পাবলিক বুঝলে তো কাজে লাগতো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেয়ের রুমে একবার এসে মেয়েকে দেখে যাওয়াটা তহমিনার প্রতিদিনকার রুটিনের মধ্যে একটি ছিল। এখনও তার ব্যতিক্রম হয় না। মাঝে মাঝে ভুল করে তরুকে ডেকে ফেলেন, আবার মেয়ের রুমে চলে যান। আজ রাতেও ভুলবশত একবার উকি দিলেন মেয়ের রুমে, কিন্তু সেখান ফাঁকা দেখে বুকটা ধক করে উঠল। আজ সারাদিনে একটাবারের জন্য কথা হয়নি মেয়েটার সাথে। এখন মনটা খুব করে চাচ্ছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু এত রাতে ননদের ফোনে ফোন দিবে বিষয়টা তার কাছে ভালোও লাগতেছিল না। মন আর বিবেকের সাথে যুদ্ধ করে অবশেষে বিবেক মনের কাছে হেরে গেল। সে ফোন দিয়ে বসলো ননদের নম্বরে। প্রথমবার বেজে ওঠার পরেই ফোন রিসিভ হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল তহমিনা। যাক, আপা হলে ঘুমাননি। কিন্তু তার চিন্তাকে উল্টো করে দিয়ে ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ মামি বলো। তোরা তুমি? এটা তো আপার নাম্বার। হ্যাঁ, আম্মু ফোনটা ড্রয়িং রুমে রেখেই ঘুমোতে চলে গেছে। ও আচ্ছা, আমি একটু তোর সাথে কথা বলতে ফোন দিয়েছিলাম। ও, তোমার মেয়ে জেগে আছে বোধ হয়, তারা ও ডেকে দিচ্ছি। বেশ অনেকক্ষণ কথা হলো মা মেয়ের মাঝে। কথার এক পর্যায়ে তরু জানতে চাইল, আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর। আচ্ছা, তুরাগ ভাই এমন গোমরা মুখ কেন? কেমন যেন একটা স্বভাবের, ফুপিদের সাথে কথাও বলে না ঠিক মতো। ও আসলে সেদিন মিথিলার অ্যাক্সিডেন্টের পরই এমন চেঞ্জ হয়ে গিয়েছে। কি বলো আম্মু? সেই যে মিথিলা আপু ছিল, উনি অ্যাক্সিডেন্ট করেছিল? কি বলো এগুলো? আমি তো জানি না এগুলো। তোমরা আমাকে এগুলো কখনো বলোনি। আপনার সব প্রশ্নের উত্তর আমি দিব মিস তরুলতা। তবে আপনি বলুন, আপনার আমাকে নিয়ে এত হেডেক কেন? হঠাৎ পেছনে তাকিয়ে তুরাগকে দেখে চমকে যায় তরু। তুরাগ এখন আবার এ রুমে কেন এসেছে? ওর আম্মু যদি ফোনে তুরাগের কণ্ঠ শুনে ফেলে তাহলে বা কি ভাববে? এত রাতে একটা মেয়ের ঘরে আসতে আপনার বিবেকে বাঁধলো না তুরাগ ভাই? তরুর কথা শুনে তুরাগ কোনো উত্তর না দিয়ে রুমের মধ্যে এগিয়ে আসলো। তুরাগকে এভাবে আগতে দেখে তরু কান থেকে ফোনটা নামিয়ে ফেলেছিল, তবে জায়গা থেকে এক পাও নড়ল না। তুরাগ ঠিক তরুর বরাবর দাঁড়ালো। তাদের মাঝে অল্প কিছু দূরত্ব বিদ্যমান। তুরাগ মাথাটা নিচু করলো। তরু ফট করে মাথাটা সরিয়ে নিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। এর আগেই কানের পাশে ফিসফিস করে কারো কথা কানে বাজতে লাগলো। ভয় পাবেন না মিস তরুলতা, আপনার মনটা বড্ড বেশি নির্লজ্জ, তাই অল্পতেই উল্টাপাল্টা ভেবে ফেলে। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছেন? আর কি বললেন, বিবেকে বাঁধেনি আমার? কাল গভীর রাতে যখন আমার রুমে গিয়েছিলেন তখন আপনারা করলে কোনো দোষ নেই, শুধু আমরা করলেই অন্যায়। এটা তো ঘোর অন্যায় মিস তরুলতা। এতটুকু বলে কানের কাছ থেকে সরে আসলো তুরাগ। তারপর কণ্ঠস্বর ছেড়ে একটু জোরেই বলল, না, বাঁধেনি। মামি ফোনের লাইন কেটেছে।
না, আম্মু লাইনেই আছে। কথা শেষ করে নিচে আসবেন মিস তরুলতা। ক্ষুধা লেগেছে প্রচুর, বাহির থেকে খেয়ে আসি। ফুপিকে বলেন। আম্মু শুয়ে পড়েছে। আচ্ছা, আসছি আমি। তুরাগ আর কথা না বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। তরু তখনও স্ট্যাচু হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনো মনে হচ্ছে কানের কাছে কথাগুলো বাড়ি খাচ্ছে। কান অনেক সেনসিটিভ একটা অঙ্গ। আর এই বেটা খাবিস কানের কাছে ফিসফিস করে কথা বলে সব সময়। হঠাৎ তরুর খেয়াল হলো তহমিনা বেগম এখনো লাইনে। তরু তাড়াহুড়ো করে আবার ফোন কানে তোলে। হ্যাঁ আম্মু, আছো? তুরাক এসেছিল তোর রুমে? হ্যাঁ আম্মু, ক্ষুধা লাগছে নাকি তার? ফুপি ঘুমিয়ে পড়েছে, তাই আমাকে ডাক দিল। একটু আগে ফোন দিতে এসে আমাকে সজাগ দেখে গিয়েছে, তো তাই। সে তো আমি শুনতেই পেলাম, কিন্তু আপা যতটুকু বলেছিল তুরাক নাকি বাসায় খায় না। এখন খাই আম্মু। ও আচ্ছা আচ্ছা, তোর পপিকে বিরক্ত করিস না, ওকে খাবার তুলে দে, আমি রাখলাম। আর ফুপির দিয়ে ফোন দিস মাঝে মাঝে। জি আম্মু, ভালো থেকো। তরু ফোনের লাইন কেটে ফোনে হাত নিয়েই নিচে নামছিল। তুরাগ ততক্ষণে ডাইনিংয়ে গিয়ে বসেছে। তরু ফোনটা রেখে একটা চেয়ার টেনে তুরাগের ঠিক বরাবর অপর পাশের চেয়ারে। তুরাগ মাথা নিচু করে আছে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। কি যেন দেখছে। তরু সেদিক থেকে নজর ফিরিয়ে প্লেটে খাবার তোলায় ব্যস্ত হয়ে পড়ল। তুরাগ কথায় চোখ ঘুরিয়ে তরু তার দিকে তাকাই। তুরাগ ফোনটা টেবিলের উপর রাখতে রাখতে বলে, আমাকে একদিন খাবার টেবিলে আনার জন্যই কি ওই দিন কান্নার নাটক করেছিলেন মিস তরুলতা? আমি যাতে আমার জেদের কাছে হার মানি, এটাই আপনার উদ্দেশ্য ছিল, তাই না? কি বলছেন আপনি এসব? আমি এমনটা করতে যাব কোন দুঃখে? তাহলে আজকে কেন খাবার রেডি করে বসেছিলেন না? তরুর মেজাজ খারাপ হয় তুরাগের কথা শুনে। তরু কি এর চাকরি করে নাকি যে প্রতিদিন ওনার জন্য রাত জেগে খাবার নিয়ে বসে থাকবে? মনের কথা মুখ ফসকে বলেও ফেললো। কেন, আমি কি আপনার বেতনভুক্ত কর্মচারী নাকি যে প্রতিদিন আপনার জন্য বসে থাকবো? ও আচ্ছা, এই কথা। তাহলে সমস্যা নেই, কাল থেকে বাহিরেই খাবো, কি বলেন? তরু বুঝলো মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথাটা বলে ফেলেছে, তাই বলল, না না তুরাগ ভাই, আপনি এমনটা করবেন না, তাহলে ফুপি অনেক কষ্ট পাবে। এমনিতেই আপনি তার কথা শোনেন না, সেজন্য প্রায়ই কান্না করে। আপনাকে বাসায় খেতে দেখে সব থেকে বেশি খুশি তিনিই হয়েছেন। এখন আপনি কি চান তাকে আবার কষ্ট দিতে? এটা করা আপনার মোটেও ঠিক হবে না। তাহলে কি আপনার এই কাজের জন্য বেতন চাই নাকি? লাগলে দিতেই পারি আমি, তবে আপনাকেই কাজটা করতে হবে। আমার বাসায় ফিরতে প্রতিদিনই লেট হয়, আর এত রাতে আম্মুকে আমি বিরক্ত করতে পারবো না। এখন আপনিই ভাবেন। তরু মনে মনে ভাবলো এই লোকের খেতে রাজি করতে কত বড় একটা ধমক শোনা লাগছে। এখন যদি না করে দিলে সত্যি সত্যি আবার না খাই। তাই তরু বলল, না তুরাগ ভাই, কি যে বলেন না! আমাকে কি আপনার ছোট লোক মনে হয় যে এতটুকু কাজ করে টাকা নিব? আমি এমনি করে দিব। শত হোক দিল দরদি মানুষ আমি। আমি এমনিতেই মানুষের সেবা করি। তুরাগ বুঝলো লাস্ট কথাগুলো ওকে খোঁচানোর জন্যই তরু বলেছে, কিন্তু আর রিপ্লে করলো না তুরাগ। কথা বাড়ালেই কথা বাড়বে, তাই চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া যখন শেষ তরু গুছিয়ে রাখছিল সব, তখন তুরাগ বলল, মিস তরুলতা, কালকে তৈরি হয়ে থাকবেন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কাল আমি একা যাব ভেবেছিলাম, কিন্তু আপনার অনেক আগ্রহ দেখে মনে হলো আপনাকেও নিয়ে যাই একবার। তরু প্রথমে বুঝতে পারলো না কি জবাব দিবে। আজকে যে সমস্যায় পড়লো, তারপর আবার তুরাগের সাথে বাইরে যাওয়ার মতো সাহস করে উঠতে পারছিল না, তাই বলল, ফুপি আপনার সাথে বাইরে যেতে নিষেধ করছে। এসব লেম এক্সকিউজ দিবেন না, আপনি শুধু তৈরি হয়ে থাকবেন, আপনার সব প্রশ্নের উত্তর সেখানে আছে। তরু কোনো জবাব দিল না। ও না হয় একটু জানতেই চেয়েছিল ওর মায়ের কাছে, তাই বলে এই লোকটা এমনভাবে বলবে? আমি আপনার সাথে যাব না তুরাগ ভাই। আমি কারো ইচ্ছা অনিচ্ছা জানতে চাইনি, আমি শুধু আমার কথাটা জানালাম। কাল একবার সুযোগ দিয়েছি, এটা যদি মিস হয় তো আর জীবনে ইচ্ছেও পোষণ করতে পারবে না আমার ব্যাপারে জানার। মাইন্ড ইট। তুরাগ তরুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে গটগট পায়ে সেখানে চলে গেল। তরু ভ্যাবাচাকা খেয়ে সেখানেই বসে রইল। সকালের নাস্তার পর্ব চুকছে বেশ কিছু সময় আগে।
এটো বাসনগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। দুপুরের রান্না বসাতে এখনো ঢের দেরি। সুফিয়া ফোন করেছিল, সে আসবে, আসতে একটু লেট হবে। তবুও বারবার করে বলে দিয়েছে নুরনাহার যেন কাজে হাত না লাগায়, যা থাকে সব এসেও করবে। মেয়েটা বড্ড পছন্দ করে নুরনাহারকে। সুফিয়ার আসার কথা শুনে নুরনাহারও কিছুটা নিশ্চিত মনে বসে আছে। ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছেন। এই মুহূর্তে তার টিভি দেখার সঙ্গী হয়েছে তরু। যদিও তরুর এসবে মন নেই, তার মন বলছে কখন তুরাগ উঠে জিজ্ঞাসা করে যে আপনি তৈরি তো মিস তরুলতা। কিন্তু তরু তো এখন তৈরি হয়নি, আর ফুপিকে বা কি বলে রাজি করাবে। তাই চুপচাপ 2 পা সোফার উপর তুলে গুটিসুটি মেরে বসে আছে। নুরনাহার অবশ্যই বেশ কিছুক্ষণ আগে লক্ষ্য করেছে যে তরু এভাবে গুটিসুটি হয়ে বসে আছে। তবুও তরুকে বেশ ঘটাতে গেলেন না এই মুহূর্তে। হঠাৎ সেখানে আগমন ঘটে তুরাগের। নুরনাহার টিভি থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকাই। তুরাগ একদম তৈরি হয়েই নিচে নেমেছে। আজ আর ফর্মাল ড্রেস নয়, একটা টি শার্ট আর জিন্স প্যান্ট পরা। নুরনাহার বুঝলেন আজকেও তাহলে তার ছেলের অন্য কোথাও যাচ্ছে বলে বের হচ্ছে। কিন্তু এই মুহূর্তে তুরাগ যদি নিজে না বলে তাহলে আগ বাড়িয়ে জিজ্ঞাসা করবেন না তিনি, তাই চুপ করে রইলেন। তুরাগই আগে কথা বলল। আম্মু, আমি একটা কথা বলতে এসেছি, রাখবে? বলো। তুরাগের স্বাভাবিক কথা শুনে ভেতরে ভেতরে খুশি হয়ে গেলেন নুরনাহার, কিন্তু বাইরে সেটা চেপে রেখে বললেন, হ্যাঁ, কি বলবে বলো। আম্মু, আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি। ঢাকার বাইরে যাচ্ছে শুনেই বুকটা ধক করে উঠল নুরনাহারের। তার মন বলছে তুরাগ সেই মেয়েদের বাসায় যাবে আবার। নুরনাহার কিছু বলবে তার আগেই তুরাগ বলে, আমি একা যাব না, তরুকে সাথে নিয়ে যেতে যাচ্ছি। আশা করছি তুমি আপত্তি করবে না। তরু যেতে রাজি হয়েছে। তুরাগের কথা শুনে তিনি তরুর দিকে তাকালেন। তরু নিচের দিকে তাকিয়ে আছে। নুরনাহার বুঝলেন তরু যেতে চাই, তবুও তার মন সায় দিচ্ছে না। তুরাগ বলে উঠল, ও আম্মু, চিন্তা করো না, তোমার আদরের ভাতিজিকে যেভাবে নিয়ে যাব ঠিক সেভাবেই ফেরত দিব। তবে রাস্তার ময়লায় কালো হয়ে গেলে সেই দায় কিন্তু আমার না। তুরাগের কথা শুনে তরু চোখ ছোট ছোট করে তুরাগের দিকে তাকাই। সোজাভাবে কথা বলতে পারে না নাকি পেঁচিয়ে কথা বলে রক্তে মিশে আছে। নুরনাহার জানতে চাইলেন। তুমি কি মিথিলাদের বাসায় যাবে? এবার তুরাগার কোনো জবাবই দেয় না। নুরনাহার যা বোঝার বুঝে যায়, কিন্তু তিনি এটা বুঝতে পারছে না যে তুরাগ তরুকে কেন নিয়ে যেতে চাই। তরুকে কেন নেবে? আমাকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে, কিন্তু অনেকদিন সেখানে যাই না, তাই একটু খোঁজ খবর নেওয়াটা জরুরি। আমি একা গেলে আমার উপর রেগে যাবে, তবে তরুকে দেখলে কিছু বলবে না তাই। নুরনাহার আর কিছু বললেন না। তার ছেলে এতদিন পরে আবার আগের মতো তার সাথে কথা বলছে, এটাই অনেক। তাই তিনি চুপ করে রইলেন। তুরাগ তরুকে তাড়া দিয়ে দ্রুত তৈরি হওয়ার জন্য। নুরনাহার চুপচাপ ভাবে তাকে দেখে মনে হচ্ছে তার সম্মতি আছে। তরুর সবকিছুতে আগ্রহটা একটু বেশিই, তাই তো জানার ইচ্ছাটাকে চেপে রাখতে পারছে না। উঠে গেল সেখান থেকে। আলমারি খুলে সেখান থেকে বেছে বেছে হালকা আকাশি রঙের একটা 3 পিস বের করলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। তার সাথে ম্যাচিং করা একটা হিজাব বেঁধে নিল। চোখের নিচে টেনে কাজল পড়লো, ঠোঁটে হালকা কালারের একটা লিপস্টিক। ব্যাস তৈরি। যত দ্রুত তৈরি হওয়া সম্ভব হলো। এতটা পথ জার্নি, পুরোটা রাস্তা দুজনেই নীরব ছিল। তরুর জানতে ইচ্ছা করছিল অনেক কিছু, তবে তুরাগকে এভাবে চুপচাপ থাকতে দেখে তরু আর কিছু জিজ্ঞেস করেনি। দীর্ঘ পথ জার্নি শেষ, অবশেষে গন্তব্যে এসে পৌঁছলো। তুরাগ সামনে সামনে যাচ্ছে, আর তার পেছন পেছন যাচ্ছে তরু। একটা বাড়ির সামনে এসে থেমে গেল তুরাগ। বাড়িটা বেশি বড় নয়, খুব ছোট্ট একটা বাড়ি। হয়তো 2টো কি 3টে রুম থাকতে পারে ভেতরে। তবে বাহিরের পরিবেশটা দেখে বেশ পছন্দ হলো তরুর। কয়েকবার দরজায় টোকা দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। কোন ক্লাসে পড়ে সেটা দেখে বোঝা সম্ভব হলো না তরুর, তবে তরুর ধারণা হলো মেয়েটা হয়তো ওর বয়সী হবে। তুরাগকে দেখে সালাম দিল মেয়েটা। তুরাগ সালামের জবাব দিয়ে কুশল বিনিময় করলো। মেয়েটা সামনে থেকে সরে ওদের ভেতর প্রবেশ করতে দিল।
তুরাগ জানতে চাইলো। তোমার আপু কোথায় মোহনা? মেয়েটা তার মিষ্টি কণ্ঠে জবাব দিল। আফু ওর রুম ছাড়া আর কোথায় থাকবে ভাইয়া? মেয়েটির কথা শুনে তুরাগের মুখে নেমে এলো অন্ধকার। তরু নীরব চাহনিতে সবটাই অবলোকন করে যাচ্ছে। মোহনা মেয়েটা তুরাগকে সাথে আসতে বলে একটা রুমের দিকে গেল। তুরাগ আর তরুও পেছন পেছন গেল। সেখানে ঢুকে দেখতে পেল বেডের ওপর একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটা বোধহয় ঘুমিয়ে আছে। দেখতে ভীষণ মিষ্টি লাগছে মেয়েটাকে। একটা চেয়ার টেনে বেডের পাশে বসলো তুরাগ। তরু সেখানে বসতে নিলে মোহনা বলল। আফু তুমি আমার সাথে বাইরে আসো। তরু তুরাগের দিকে তাকালো। তুরাগ ইশারায় ওকে যাওয়ার জন্য বোঝালো। দ্বিমত করলো না তরু। মোহনার সাথেই বেরিয়ে এলো। দরজা অবধি এসে একবার পেছনে ঘুরে তাকালো। দেখতে পেল তুরাগ সেই ঘুমন্ত মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে নিল তরু। কেন যেন এ দৃশ্য দেখতে মন সায় দিল না তরুকে। দ্রুত পায়ে বের হয়ে এলো সে রুম থেকে। ছাদের রেলিং ঘেঁষে দুই রমণী দাঁড়িয়ে আছে। একজন বাহিরে তাকিয়ে প্রকৃতি বিলাসে বিভোর, অপরজন প্রকৃতি বিলাসকারিণী রমণীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় ব্যস্ত। হঠাৎ প্রকৃতি থেকে চোখ ফিরিয়ে মোহনার দিকে নজর দিল তরু। মোহনা তখনও এক নজরে তাকিয়ে আছে। তরু জিজ্ঞেস করলো। আপনি মোহনা তাই না? জি। আপনি এভাবে কি দেখছেন মোহনা আপু? আমাকে আপু বলতে হবে না, হয়তো আমরা সেম এজ হব। আর দেখছিলাম কি শুনবে? হুম। জানো তোমার চোখ দুটো না একদম আমার আপুর মতন, কত মিল দুজনের। কি বলছো আপু? সত্যি, ওখানে বেডে শোয়া দেখলে না, ওটাই আমার আফু। তার নাম কি? সে কি, তুমি আপুর নাম জানো না, অথচ আপুকে দেখতে চলে এসেছো? আসলে তুরাগ ভাই আমাকে নিয়ে এসছে, আমি তেমন কিছুই জানি না। ও আই সি। তুরাগ ভাইয়া কি হয় তোমার? আমার ফুপির ছেলে। আচ্ছা, তোমার আপুর নামটা তো বললে না? আমার আফুর নাম মিথিলা। আপু কি অসুস্থ? এভাবে ভর দুপুরে শুয়ে আছে কেন? তরুর কথার প্রতি উত্তরে দীর্ঘশ্বাস ছাড়ল মোহনা। তারপর বলল। আফুর জীবন তো এখন বিছানা শুয়ে শুয়েই কাটে। মানে বুঝিনি, একটু পরিষ্কার করে বলো তো। তুমি সত্যি কিছু জানো না? সত্যিই জানি না আমি, আমাকে কখনো কেউ এসব ব্যাপারে বলেনি। আপির দুটো পায়ের একটা পাও নেই। কথাগুলো বলতে গিয়ে মোহনার চোখ ভিজে উঠছিল। কথাগুলো দলা পাকিয়ে আসছিল গলার কাছে। তরুর সামনে এগিয়ে গিয়ে মোহনার হাত ধরল। তরুর হাতের ওপরেই টুপটাপ দু ফোঁটা নোনা জল পড়ল। এই মুহূর্তে তরুরও ভীষণ খারাপ লাগলো। কিছুক্ষণ আগেও কেমন একটা রাগ রাগ হচ্ছিল মেয়েটার ওপর। তরু যে তুরাগকে ভালোবাসে এমনটা নয়, তবুও কেন যেন তুরাগকে অন্য কারো পাশে দেখে খারাপ লেগেছিল। তবে সেই হিংসের রেশটুকু এখন খারাপ লাগায় রূপ নিল। তবে জানার আগ্রহটুকু কোনোভাবেই দমিয়ে রাখতে পারল না। মোহনার হাত চেপে ধরে সামনের দিকে এগোলো। ছাদের এক কর্নারে একটা দোলনা বসানো, সেখানে গিয়ে বসলো দুজন। মোহনা ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। তরু আসার পর ওদের দুজনকে ছাড়া আর কাউকে দেখতে পায়নি তারা। জানতে চাইলো। আচ্ছা, তোমাদের সাথে আর কেউ থাকে না? হ্যাঁ, আম্মু থাকে, অবশ্যই তিনি দিনে থাকেন না। দিনের বেলায় তাকে তার অফিসে যেতে হয়। তিনি কি চাকরি করেন? আসলে আপুর ওরকম পরিস্থিতিতে বাবা মেনে নিতে পারেননি। তিনি ছিলেন হার্টের পেশেন্ট, হার্ট ব্লক হয়ে মারা গিয়েছেন তিনি। এরপর বাবা যে অফিসে চাকরি করতেন সেই অফিসে আম্মুকে একটা কাজের ব্যবস্থা করে দেয়া হয়েছে। এভাবে আমাদের সংসার চলতেছে। আচ্ছা, তুমি আমাকে বলো না সবটা। মোহনা মনে মনে ভাবলো। মিথি আপু তো ঘুমোচ্ছে, সে যতক্ষণ নিজ থেকে না জাগবে ততক্ষণ তুরাগ ভাইয়াও ডাকবে না। সেটা অনেক সময়ের ব্যাপার, ততক্ষণ না হয় পুরনো স্মৃতিচারণ করা যাক। মিথিলা খুবই হাস্যোজ্জ্বল এবং চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল, আর গান ছিল ওর সব থেকে বেশি পছন্দের বেশ কয়েকজন সিঙ্গারের তালিকায় তুরাগ সাইদিও ছিল। তুরাগ ভাই তখন ফেমাস একজন সিঙ্গার। আফু যখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল তখন ওদের কলেজে একটা প্রোগ্রাম হয়েছে। কিসের প্রোগ্রাম আমি ঠিক জানি না, তবে বেশ বড় করে জমকালো আয়োজন করা হয়েছিল। গান পরিবেশনের জন্য ইনভাইট করা হয়েছে তুরাগ সাইদি ভাইয়াকে। আপু খুব এক্সাইটেড ছিল, পছন্দ সিঙ্গারকে সামনে থেকে দেখতে পাবে সেই ভেবে।
সাদা মাটা চলাফেরা করা মেয়েটা হুট করে সাজা সেদিন বেশ সুন্দর লেগেছিল। আম্মু সেদিন আপুর চোখের নিচ থেকে একটু কাজল নিয়ে ঘাড়ে লাগিয়ে দিয়েছিল, বলেছিল কারো নজর না লাগুক। কিন্তু কাজটা হয়নি, নজর তো লেগেছিল তুরাগ সাইদি ভাইয়ার। তিনি স্টেজে বসে লক্ষ্য করেছিলেন আপুকে। তবে সেদিন কিছু বলা সম্ভব হয়নি, কিন্তু পরে তিনি ঠিক আপুকে খুঁজে বের করেছিলেন। একটা গিফট বক্স পাঠিয়ে দিয়েছিল আমাদের ঠিকানায়। উপরে ফেরকের ঠিকানা দেয়া ছিল না, তাই প্রথম আমরা কেউ বুঝতে পারিনি যে বক্সে কি ছিল। ভিতরে ছিল নীল রঙের একটা শাড়ি, এক মুঠো কাচের চুড়ি, এক পাতা টিপ বেলি ফুলের গাজরা, আর ছিল নীল রঙের একখানা চিরকুট। চিরকুটে ঠিক কি লেখা ছিল সেটা আজও আমার অজানা। আফুকে দেখতাম সেটা খুব যত্নে রেখে দিত। আমি তখন অনেকটাই ছোট, তবু এতটুকু বুঝতাম গিফটগুলো যে দিয়েছে সে নিশ্চয় বেশ রোমান্টিক। এরপর কেটে গেল বেশ কয়েকদিন। এরকম এক বসন্ত বিকেলে আপুকে দ্বিতীয়বারের মতো সাজতে দেখেছিলাম আমি। সে অপরিচিত ব্যক্তির দেয়া সমস্ত জিনিসগুলো দিয়ে সেদিন সযত্নে সেজেছিল। আম্মু থেকে পারমিশন নিয়ে বেরিয়েছিল বাসা থেকে। সেদিন বাসা থেকে হাসি মুখে বেরিয়েছিল। যখন ফিরে তখন চোখ মুখে খুশি যেন উপচে পড়ছে। বাসায় ফিরে আবেগে আপ্লুত হয়ে বা জড়িয়ে ধরেছিল সেদিন রাত্রে খাবার শেষ করে দুই বোন বসেছিলাম গল্পের আড্ডায়। আমি ছোট হলে সবকিছু শেয়ার করতো আমার সাথে। সেদিন আপু তুরাগ ভাইয়ের কথা জানিয়েছিল আমাকে, কিন্তু আমার মন বলেছিল তখন উল্টো কথা। ওকে আমি সেদিন বুঝিয়েছিলাম, আপু এই ভুলটা তুমি করো না। এদের মতন সেলিব্রিটিদের বিশ্বাস নাই। আজ তোমাকে ভালো লেগেছে তাই তোমার কাছে এসেছে, দুদিন পর নতুন কাউকে ভালো লাগবে, সেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। দেখো, সেদিন আপু আমাকে বেশ জোরে একটা ধমক দিয়েছিল আর বলেছিল, তুই ছোট মানুষ, তোর এসব বোঝার বয়স হয়নি। আচ্ছা, আপু নাকি তুরাগ ভাইয়ের চোখে ভালোবাসা দেখেছিল সেদিন। আসলে সেদিন আমিই ভুল ছিলাম, আপু ছিল সঠিক। তুরাগ ভাই সত্যি সত্যি আপুকে তার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে। তবে আপুর ভাগ্যে এত ভালোবাসা সয়নি। কথা বলতে বলতে মোহনার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। কিছু সময় থেমে যায় মোহনা। তরু আবার জিজ্ঞেস করে, তারপরে কি হয়েছিল? আমার তো মনে হচ্ছে তুরাগ ভাইয়া এখনো তোমার আপুকে ভালোবাসে। তাহলে তুরাগ ভাইয়ের ভালোবাসা ঠিকই ছিল, ওদের ভিতর সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের দরিদ্রতা। মানে ওদের সম্পর্কে প্রায় 6 মাস হতে চলছিল। তখন একদিন তুরাগ ভাই আপুকে বলে সে আপুকে ভাইয়ের ফ্যামিলির সাথে পরিচয় করাতে নিয়ে যাবে। প্রথমে আপু রাজি ছিল না, পরে ভাইয়া জোরাজোরিতে রাজি হয়েছে। সেদিন যখন তুরাগ ভাই পরিচয় করে দিয়েছিল সেদিন সবাই হাসি মুখে মেনে নিয়েছিল। তুরাগ ভাইয়ের ছোট বোন আসে নাই, তুরফা আপু কোন ইউনিভার্সিটিতে যেন পড়ে। ওই আপু সেদিন ছুটিতে বাসায় এসেছিল। মিথিলা আপুর সাথে তুরফা আপুরও ভালো একটা সম্পর্ক হয়। ভাইয়ের গার্লফ্রেন্ড হিসেবে বেশ পছন্দ হয়েছিল মিথিলা আপুকে। সেদিন ভালোভাবে তুরাগ ভাইয়া আপুকে বাসায় পৌঁছে দিয়েছিল। এদিকে তুরফা আপুর সাথে মিথিলা আপুর ফ্রেন্ডশিপের গভীরতা দিন দিন বেড়ে যাচ্ছিল। এরপর আরো কয়েক মাস কেটে গিয়েছে। আপু আর তুরাগ ভাইয়া ফোনে কথা হতো, কিন্তু কখনো দেখা করতো না। এরপর সেমিস্টারের ব্রেকে তুরফা আপু বাসায় আসে। সে আপুর সাথে দেখা করতে চায়, তাদের বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। এরপর দুজন মিলে প্ল্যান করে যে তুরাগ ভাইয়াকে না জানিয়ে আপু বাসায় যাবে। এরপর ভাইয়াকে সারপ্রাইজ দিবে, কিন্তু কে জানতো আপু নিজে সারপ্রাইজ হয়ে যাবে সেদিন। তুরফা আপু যখন মিঠি ফুকে বাসায় নিয়ে প্রবেশ করে তখন সামনে দেখা হয় নূর নাহার আন্টির সাথে। মিঠি ফুড নূর নাহার আন্টিকে সালাম দেয়, কিন্তু সালামের জবাব না দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আপু প্রথম বুঝতে পারে না তার এমন আচরণে। তুরফা আপু সবটা স্বাভাবিক করতে মিঠিফুর হাত ধরে তার রুমে নিয়ে যায়। অপেক্ষা করতে করতে প্রায় বিকাল ঘনিয়ে আসছিল, তবুও তুরাগ ভাইয়ের আসার নাম ছিল না। একদিকে আপু চাচ্ছিল বাসায় চলে আসতে, কিন্তু তুরফা আপু আসতে দিবে না, হাত ধরে বসেছিল। তখন সেখানে নূর নাহার আন্টি আসে। তিনি তখনও মুখ গুমরা করেছিল। তারপর তিনি যা বললেন তা শোনার জন্য আপু মোটেও প্রস্তুত ছিল না। তুরফা আপুকে উদ্দেশ্য করে বলেছিল, তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস? নিজেদের লেভেল কি ভুলে গেছিস? একটা থার্ড ক্লাস মেয়েকে নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? কি ভেবেছিস কোন ফ্যামিলি থেকে বিলং করে সে খবর আমি জানি না? সব জানি। ভেবেছিলাম নিজের ছেলের জন্য দেখে শুনে ভালো ফ্যামিলি থেকে মেয়ে নিয়ে আসব, কিন্তু না, ছেলে পছন্দ করে নিয়ে আসলো যার কোনো ফ্যামিলি স্ট্যাটাস নেই। বাবা সামান্য বেতন কর্মচারী, নিজের রূপ দেখিয়ে ঠকিয়ে আমার ছেলেকে ভাসিয়েছে। এরপর তুরফা আপুকে বাদ দিয়ে সরাসরি মিঠি আপুকেই বলেছিল,
এই মেয়ে, তোমার কি আত্মসম্মান বলতে কিছু নেই নাকি? নিজেদের অবস্থান ভুলে গেছো? তোমার ফ্যামিলির কি যোগ্যতা আছে আমাদের ফ্যামিলির সাথে তাল মিলিয়ে চলার? শোনো মেয়ে, বিয়ে শুধু দুইজন ছেলে মেয়ের মধ্যেই হয় না, এর সাথে জড়িয়ে আছে দুটি পরিবারের সম্পর্ক। দুটো পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এই বিয়ের মাধ্যমে। নিজের এই রূপ যৌবন দেখিয়ে কতদিন আটকে রাখবে আমার ছেলেকে শুনি? যদি আত্মসম্মান এর ছিটে ফুটো থাকে তাহলে নিজ ইচ্ছায় আমার ছেলে জীবন থেকে সরে যাবে। তুরাগের সামনে আমি তোমাকে কিছু বলিনি, মানে এই নয় যে তোমাকে আমি মেনে নিয়েছি। এই তিক্ত কথা শুনে সেখান থেকে গটগট পায়ে চলে গেল নূরনাহার আন্টি। তুরফাপু তখন এই ধারণায় মায়ের দিকে তাকিয়েছিল, কারণ তিনি নাকি আগে কখনো তার মাকে এই রূপে দেখেনি। আপু ছিল নরম মনের মানুষ, এত কথা সহ্য করার মতন মন ওর ছিল না। সেদিন ভীষণ কষ্ট পেয়েছিল, কান্না এসেছিল প্রচুর, আর এক মুহূর্ত দেরি না করে নিজের পার্স নিয়ে দৌড়ে বেরিয়ে গিয়েছিল। গেটের কাছে দেখা হয়ে গেল তুরাগ ভাইয়ের সাথে। তিনি আপুকে দেখে ভীষণ অবাক হয়েছিলেন, কিন্তু আপু তার চোখের জল লুকাতে তুরাগ ভাইয়ের সাথে কথা না বলেই মুখ অন্যদিকে ঘুরিয়ে দৌড়ে বের হয়ে যায়। তুরাগ ভাই আপুর পিছে পিছেই দৌড় লাগায়। এটা দেখে আপু কোনো দিক না তাকিয়ে রাস্তার মধ্যে দিয়ে ছুটে যায়, কিন্তু ওদিক থেকে দ্রুতগামী ম্যাক্রো ছুটে আসা লক্ষ্য করেনি। মুহূর্তের মাঝে সমস্ত কিছু চোখের সামনে শেষ হয়ে যায়। মাইক্রোতে ধাক্কা লেগে ছিটকে সামনে পড়ে আফু। সেদিন ছিটকে পাশে পড়লে হয়তো পা দুটো আপুর থাকতো, কিন্তু পড়েছে সামনে, আর মাইক্রো দুটো চাকা আপুর পায়ের উপর দিয়ে চলে যায়। গগন বিদারী চিৎকার দিয়ে আপু তুরাগ ভাই পাগলের মতন হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার চোখের সামনে সব শেষ হয়ে গিয়েছিল, সব জায়গায় সেন্স হারিয়েছিল আপু। ছেলে মানুষদের নাকি কাঁদতে নেই, কিন্তু সেদিন পুরো হসপিটাল কেঁপে উঠেছিল তুরাগ ভাইয়ের কান্নায়। তুরফা আপু তুরাগ ভাইকে তার মায়ের করা আচরণের কথা বলতে মেজাজ বিগড়ে গিয়েছিল। মন চাচ্ছিল মাকে কড়া কোনো শাস্তি দিই, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব না। তিনি যে গর্ভধারিণী, তার সাথে বেয়াদফি করাটাও মন সায় দিচ্ছে না। যে মাকে আদর্শ মানত সে মা এমন একটা কাজ করলো। মায়ের উপর কিছু বলতে না পেরে একের পর এক আঘাত করে যাচ্ছিলেন তিনি। সেদিন আমরা যখন হসপিটালে পৌঁছিয়েছিলাম তখন আপুর কাছে পৌঁছানো গেলেও তাকে সামলাতে হয়েছে। আফুর সেন্স ছিল না প্রায় 2 দিনের মতন। এর মধ্যেই ঘটে গিয়েছে আরো ভয়ঙ্কর দুর্ঘটনা। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে সম্মান অনেক বড় একটা জিনিস। আমার বাবা অনেক কষ্ট করে সম্মান অর্জন করেছিলেন। আপু এরকম করায় তার সম্মানে বেশ আঘাত লেগেছিল। এলাকায় তার যতটুকু সম্মান ছিল তা যেন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। নানান জন বাবাকে নানান কথা শোনাচ্ছিল, যেগুলো কর্ণপাত করা বাবার জন্য অসম্ভব হয়ে পড়েছিল। তিনি হার্ট অ্যাটাক করে বসেন। এদিকে আম্মু আর আমি দুজনই হসপিটালে আপুর কাছে। বাবার কাছে কেউ ছিল না, না ছিল হসপিটালে নেওয়ার কেউ। আমরা যতক্ষণে খবর পেয়েছি ততক্ষণ বেশ দেরি হয়ে গিয়েছে। বাবা আর আমাদের সাথে দুটো কথা বলা ফুরসত পাননি। তার আগে তিনি পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। একটা ফোরন কাহিনী আমাদের পরিবারকে ভেঙে তছনছ করে দিয়েছে। আফুর যখন সেন্স ফেরে তখন আফুর কাছে তুরফা আপু ছিল। নূরনাহার আন্টি হয়তো তখন একটু অনুশোচনা হয়েছিলেন, এই জন্য তিনি গিয়ে মাঝে মাঝে দেখে আসতেন। বাবার লাশ দাফনের পরে আমরা আবার ছুটে গিয়েছিলাম ঢাকায় আপুর কাছে। এই কয়টা দিন যে আমাদের উপর কত ঝড় গিয়েছে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তবে তুরাগ ভাইয়া তখন ডাল হয়ে আমাদের মাথার উপরে ছিলেন। আমরা গেলাম, দেখা করলাম আপুর সাথে। আপু আম্মুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদেছিল। আম্মু বারবার আঁচলে চোখ মুছছিলেন। আপুর সামনে থাকলে ও তার ভেঙে পড়বে। তুরফা আপুর কাছে জানতে পারলাম আপুর সবার সাথে স্বাভাবিকভাবে কথা বললেও তুরাগ ভাইকে সে মোটেও সহ্য করতে পারছে না। আমাদের প্রথম বিশ্বাস হচ্ছিল না, কিন্তু পরে যখন তুরাগ ভাই আবার কেবিনে আসে আপু চিৎকার চেঁচামেচি করে তাকে দেখে। তুরাগ ভাইয়ের চোখে সেদিন ফুটে উঠেছে অসহায়ত্বের ছাপ। এখানে তার কি দোষ? মিঠিফু তার সাথে কেন এমন করছে সেটা কি অনুমান করতে পারছিলাম না। এরপর কেটে গেলে বেশ কিছুদিন। আপুকে বাসা আনার সময় হয়ে গিয়েছে। এর মধ্যে তুরাগ ভাইয়া আর আপুর সামনেই যেত না, সে দূর থেকে দেখে চলে যেত। আপু নিজেকে নিজেই সর্বদাই দোষারোপ করত, তার জন্য নাকি বাবা আজ বেঁচে নেই। আম্মু অনেক বুঝিয়েছে যে জন্ম মৃত্যুর উপর কারোর হাত নেই। তার সময় ফুরিয়ে গিয়েছে, আল্লাহ তাই তাকে তার কাছে নিয়ে গিয়েছে। তাও আপু বুঝতে চাইতো না। আপুকে বাসায় নিয়ে আসার বেশ কিছুদিন পরেই নূরনাহার আন্টি আর তুরফা আপু আমাদের বাসায় এসেছিল। প্রথম ভেবেছিলাম হয়তো আফুর খোঁজ খবর নিতে এসেছে, কিন্তু পরে শুনি যে তিনি আফুকে সব সময়ের জন্য তার বাসায় নিয়ে যেতে এসেছে। যদিও আমার আম্মুর মনে মনে ক্ষোভ ছিল নূরনাহার আন্টির জন্য, কিন্তু তার এমন অনুশোচনা আম্মুর মনটাকে কিছুটা নরম করে নিয়েছিল। আম্মু বলেছিল,
দেখেন আপা, আজ এই ঘটনাটা তো আমার মেয়ের সাথেও হতে পারতো, তখন কি আমি ওকে ফেলে দিতাম? নূর নাহার আন্টির এত মিষ্টি মিষ্টি কথায় আম্মু প্রায় পটে গিয়েছিল। তবে যখন আপুর সাথে এই ব্যাপারে কথা বলতে যায়, ও সরাসরি না করে দিয়েছিল আম্মুকে। তখন নূর নাহার আন্টি নিজেই গিয়েছিলেন আপুকে বোঝাতে, কিন্তু আপু রাজি না হয়ে নূর নাহার আন্টিকে উল্টো জিজ্ঞাসা করেছিলেন, আপনার ছেলে আপনার সাথে রাগ করে আছে তাই না? আপুর প্রশ্ন শুনে নূর নাহার আন্টির মুখ চুপসে গিয়েছিল। দেখেছেন আন্টি, আমি ঠিকই ভেবেছিলাম। নয়তো একটা পঙ্গু মেয়েকে আপনি আপনার বউ করতে চাচ্ছেন, বিষয়টা একটু হাস্যকর নয়? এখন ছেলের রাগ ভাঙাতে আমাকে বউ করবেন, এরপর ছেলে ঠিক হয়ে গেলে আবার আপনার আসল রূপ বেরিয়ে আসবে। আন্টি সেদিন চুপ করে গিয়েছিলেন। তার আসার উদ্দেশ্য ছিল ছেলেকে আবার আগের মতন করে নেয়ার। তবে আপু ছিল তার কথাই অনড়। উপরওয়ালা তার ভাগ্যে যা লিখেছেন তাই হবে, তবু ওর বাসার বউ হয়ে যাবে না ও। নূর নাহার আন্টিকে আপু না করে দেয় আর আমাদের বাসায় না আসতে। এরপর তিনি আর কখনো আসেননি আমাদের বাসায়। তুরাগ ভাইকে বহুবার নিষেধ করেছেন আসতেন, তবু আসে সে। তুরাগ ভাইকে দেখলেই চিৎকার চেঁচামেচি করে, কথা বলে না। আপু চায় তুরাগ ভাইয়া তাকে ভুলে যাক, কিন্তু সে নাছর বান্দা। এই যে আম্মু চাকরির ব্যবস্থা কিন্তু সেই করে দিয়েছে। আপুর চিকিৎসার খরচ তারই দেওয়ার। তবে আপু জানে না, আমরা অনেক বুঝিয়েছি আপুকে, কিন্তু সে চায় না তুরাগ ভাইয়ের জীবন তার মতন ফুঙ্গু মেয়ে বিয়ে করে নষ্ট হয়ে যাক। এক্ষেত্রে তুরাগ ভাইকে দোষ দিতে পারি না আমরা। তিনি তার সাধ্য মতন যথেষ্ট চেষ্টা করেছেন। আজ তোমাকে ওদের সাথে বসতে না দিয়ে ছাদে কেন নিয়ে আসলাম জানো? এই কথাটা জানার জন্যই তো তরুর মন শুরু থেকে ছটফট করছিল। তাই ন্যানো সেকেন্ডও লস না করে জিজ্ঞেস করলো, কেন এনেছো? ওরা রুমকে এখন রণক্ষেত্র বানাবে। ওদের বিষয় ওদেরকেই বুঝতে নিতে দিলাম। ওরা দুজন নিজেরাই কথা বলে যদি সমাধান হয় তো ভালো না? ও আচ্ছা আচ্ছা, অনেক সময় তো হলো, চলো নিচে যাই। আপু হয়তো এতক্ষণে ঘুম থেকে জেগে গিয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই তরু চিন্তা করে, এত কিছু হয়ে গেল অথচ দেখো ও কিছুই জানে না। ও কি এতটাই ছোট যে ওর আম্মু সবসময় সবকিছু থেকে ওকে দূরে দূরে রাখতো? তহমিনা অবশ্য সবসময় চেয়েছে তরু যেন লেখাপড়া ছাড়া অন্য কোনো দিকে মন না দেয়, কিন্তু এটা বুঝতে চাইতো না সবার প্রতিভা একরকম হয় না। এই যেমন ছোটবেলা থেকেই তরুর ঝোঁক ছিল আঁকাআঁকির প্রতি, ইচ্ছে ছিল আর্ট স্কুলে ভর্তি হবে, কিন্তু তহমিনা তাকে ভর্তি করিয়ে দিল জেনারেশন লাইনে। আবার লাইনে ওঠার পরে জোর করে সায়েন্স ধরিয়ে দিল। সারাদিন পড়ার টেবিলে আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু ফল তো সেই শূন্য। এখন তো কোনো দিকই হলো না। আসলে সন্তানদের যেসব বিষয়ে প্রতিভা রয়েছে সেগুলো যদি আরো একটু ভালোভাবে পরিচর্যা করা যায়, তাহলে তার থেকে ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব। এটা না করে জোর করে মাথায় কিছু চাপিয়ে দিলে সেটার ফলাফল খুব একটা ভালো হয় না। চেঁচামেচির শব্দ শুনে ধ্যান ভাঙে তরুর। খেয়াল হয় এতক্ষণে ওরা মিথিলার রুমের সামনে চলে এসেছে, আর ভেতর থেকেই মিথিলাই তুরাগের সাথে চেঁচাচ্ছে, বারবার বলতেছে না করার পরেও এ বাসায় আসো কেন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? তুরাগ চুপচাপ এখনো মাথার কাছে বসে আছে। তরু অবাক হয়ে তুরাগের দিকে তাকিয়ে থাকে। আজ যেন অন্য এক তুরাগকে দেখছে ও। সেদিন ভিড়ের মধ্যে যখন সযত্নে তরুর হাত ধরে লোকসমাগম থেকে বের করে আনছিল, তখন থেকে তরু মনে মনে অন্য কিছু ভাবছিল। ওর মনে হচ্ছিল তুরাগ হয়তো অন্য নজরে দেখে। এখন নিজের ওপর নিজের ধিক্কার জানাই, মনে মনে আওড়াই। ছি ছি তরু, এত তাড়াতাড়ি এত কিছু ভেবে ফেলা তোর ঠিক হয়নি। তুরাগ ভাইকে দেখ কি সুন্দর তার ভালোবাসার মানুষের পাগলামি সহ্য করে যাচ্ছে। কেউ মন থেকে ভালো না বাসলে এটা করতে পারে? তুরাগ ভাই হয়তো মামাতো বোন ভেবেই কেয়ার করেছে, আর তুই কি নাচ্ছি? তরুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিথিলা আলতো হাতে চোখ মুছে নেয়। এরপর তরুকে ভেতরে যাওয়ার জন্য ডাক দেয়। মিথিলার ডাক শুনে তরু পা বাড়ায় ভেতরের দিকে। তুরাগ বেডের যে পাশে বসা তার অপোজিট সাইডে গিয়ে দাঁড়ায় তরু। মিথিলা ওকে বসতে বলে। মিথিলার কথা অনুসরণ করে তরু ও মিথিলার বেডের কর্নার ঘেঁষে বসে। তরুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় মিথিলা। তরুর বেশ পছন্দ হয় মিথিলাকে। কি সুন্দর হাসি! মিথিলা দেখতেও খুব মিষ্টি।
তুমি তরু তাই না? মিথিলার মুখে তরু নাম শুনে একটু অবাক চোখে তাকায় তরু। মিথিলা ওর নাম কি করে জানলো? এরপর তুরাগের দিকে তাকাই, ভাবে হয়তো তুরাগ ভাই বলেছে। মিথিলা বিষয়টা লক্ষ্য করে বলে, তার দিকে তাকিয়ে লাভ নেই, সে তোমার কথা বলেনি। আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। কি বলছো আপু? কিভাবে চিনো? তুলফা আমাকে দেখিয়েছিল। আর কি বলেছিল জানো? ওর যদি আরেকটা ভাই থাকতো তাহলে নাকি তোমাকে আমার যা বানিয়ে দিত। এই কথাটা বলে একটু জোরেই হেসে দেয় মিথিলা। তরু লজ্জা পায় কিছুটা, তবে মিথিলার চোখের কোণে দেখা যায় জল। সেসব কথা কথাই রয়ে গেল, এটা ভেবে কষ্ট হয় মিথিলার। মিথিলার চোখের জল নজর এড়ায় না তরুর। মিথিলাকে আবার হাসতে তরু বলে, আচ্ছা মন খারাপ করো না, আমি যাকে বিয়ে করব না তাকে শর্ত দিয়ে নিব যে আমাকে বউ বানানোর আগে তার তুরাগ ভাইকে ভাই বানানো হবে। আপন ভাই না হলেও আমরা আপন জায়ের মতো থাকবো, কেমন? তরুর কথা শুনে জোর করে মুখে হাসির রেখা টানে মিথিলা। ও তো তুরাগকে কখনোই বিয়ে করবে না। তুরাগের যে এখনো অনেক পথ চলা বাকি। ওর জীবন তুরাগের জীবনের সাথে জড়িয়ে তুরাগের জীবন নষ্ট কোনোভাবে করতে চায় না। মিথিলা মোহনাকে ডেকে বলে তরুকে নাস্তা দেওয়ার জন্য। মোহনা কাল বিলম্ব না করে চলে যায় সেখান থেকে। মোহনা কাজে খুব চটপটে একটা মেয়ে। অল্প কিছু সময়ের ভেতর আবার চায়ের ট্রে আর বিস্কুট, চানাচুর এসব নিয়ে আসে সেখানে। মোহনা নিজেই তরুর হাতে চায়ের কাপ তুলে দেয়। তুরাগকে দিতে গেলে সে জানায় খাবে না। মিথিলাকে জিজ্ঞেস করে। আপু তোমাকে দেই? মিথিলাও নাকচ করে দেয়। তরু চায়ের কাপে চুমুক দিতে দিতে এদের কাণ্ড দেখে। মোহনা আস্তে তুরাগের কানের কাছে গিয়ে কিছু বলে। কি বলছে সেটা ঠিক অনুমান করতে পারে না তরু। তবে মোহনার কথা শুনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ। অসহায় চোখে একবার তাকায় মিথিলার দিকে। এরপর তরুকে তাড়া দেয় ওঠার জন্য। বলে, চা তাড়াতাড়ি শেষ করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঢাকায় পৌঁছাতে হবে তো। তুরাগের দিকে একবার তাকিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় মিথিলা। মুখ চেপে চাপা কান্না কাঁদছে মিথিলা। তুরাগ অপোজিট সাইডে থাকলেও এপাশে থাকা তরু সেটা বুঝতে বেগ পেতে হয় না। চায়ের কাপ রেখে উঠে দাঁড়ায় তরু। মিথিলার মাথায় হাত বুলিয়ে দেয়, নিচু কণ্ঠে বলে, আজ আসি আপু, তবে আবার আসবো। সেদিন কিন্তু অনেক সময় নিয়ে আসবো তোমার সাথে গল্প করতে। কিছু সময় আগেও তুরাগকে মিথিলার মাথায় হাত বুলাতে দেখে কষ্ট হচ্ছিল তরুর। আর এখন নিজেই আদরের সহিত হাত বুলাচ্ছে। কি অদ্ভুত তাই না? তুরাগার পেছনে ঘুরে না তাকিয়ে বেরিয়ে যায়। পেছন পেছন বের হয় তরুও। গাড়িতে উঠে বাহিরের দিকে নজর দেয় তরু। তুরাগ মনোযোগ দেয় ড্রাইভিংয়ে। কয়েক মিনিট যেতে না যেতেই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়। তার মধ্যে এলোপাতাড়িভাবে গাড়ি চালাচ্ছে তুরাগ। এই মুহূর্তে সেসব কোনো দিকেই নজর নেই তরুর। সে বাহিরে তাকিয়ে বৃষ্টি বিলাসে ব্যস্ত। হুট করে ব্রেক কষে তুরাগ। এত স্পিডে চলন্ত গাড়িটা হুট করে ব্রেক কষায় তাল সামলাতে পারে না তরু। মাথা গিয়ে বাড়ি সামনে। মুহূর্তে রক্তপাত শুরু হয় সেখান থেকে। তুরাগ তাকিয়ে দেখে মেয়েটা সিট বেল্ট না বেঁধেই বসেছিল গাড়িতে। তুরাগ নিজের হাত দিয়েই ঘুষি মারে স্টিয়ারিংয়ে। মুখ থেকে ধ্বনি হয়, ওহ শিট। নিজেকে এখন বড্ড বোকা মনে হচ্ছে। তারই খেয়াল করা উচিত ছিল মেয়েটা যে সিট বেল্ট বাঁধেনি। গোংড়ানির শব্দ কানে আসতেই হুঁশ ফেরে তুরাগের। বাহিরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। চারিদিকে শুনশান অবস্থা। আশেপাশে আরেকটা গাড়িও দেখা যাচ্ছে না, না কোনো মানুষ। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো এখন ঘোর সন্ধ্যা। এই মুহূর্তে এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে কোনো হসপিটালও পাওয়া সম্ভব নয়। এদিকে তরুর মাথার রক্ত দেখে বেশ ভয় পেয়ে যায় তুরাগ। চোখের সামনে বরাবর সেদিন মিথিলার রক্তাক্ত মুখের কথা মনে পড়ে। হঠাৎ খেয়াল হয় ফার্স্ট এইড বক্স গাড়িতেই রয়েছে। দ্রুত হাতে সেটা তুলে নেয় তুরাগ। ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। তরুর তো মাথা ঝিমঝিম করছে এখনো। পানির বোতল এগিয়ে নেয় তুরাগ। পানি পান করে শান্ত হাতে বলে, কাঁপা কাঁপা হাতে পানির বোতল হাতে তুলে নেয়। এসিটা এতক্ষণ অফ করা ছিল।
কাজ সামান্য নামানো ছিল। তরু বৃষ্টি দেখবে বলছিল, এজন্যই খোলা রেখেছিল। তা দিয়ে পানির ঝাপটা এসে অবশ্য তরুর এক সাইডে ভিজিয়ে দিয়ে গেছে। কাজ তুলে দিল তুরাগ, এসিটা অন করে দিল। তরুকে রিল্যাক্স করতে বলে নিজে দরজা খুলে বেরিয়ে গেল। এই ঝুম বৃষ্টিতে কোথায় যাচ্ছে লোকটা? একদম ভিজে যাবে তো। তরু ভাবলো একবার জানতে চাইবে যে কোথায় যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কথা বলতে মন চাইলো না, তাই চুপ করে রইল। তুরাগ বাহিরে চলে গেছে, বেশ অনেকক্ষণ হতে চলল। ধরণীতে দিনের আলো নিভে অন্ধকার নেমে এসেছে। এই মুহূর্তে ভয় ভয় লাগতে শুরু করে তরুর। এরকম অচেনা একটা জায়গায় যতই তুরাগ পাশে থাকুক তবুও ভয় হচ্ছে। তুরাগ নিজেও একটা ভয়ের কারণ। তহমিনা তরুকে শিখিয়েছে পুরুষ মানুষ থেকে দূরে থাকার জন্য, হোক সে বন্ধু বা কাজিন। আমাদের সমাজ এখন এগুলো খুব স্বাভাবিকভাবে নিলেও পুরুষ মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না। তার উপর আশেপাশে কোনো কিছুই চেনা নেই তরুর। তুরাগকে কতটুকুই চিনে ও। ভয়ে ভয়ে আরো কয়েক মিনিট কেটে গেল, তখনও তুরাগের ফেরার নাম নেই। এবার মনে হচ্ছে তরুর বেরিয়ে দেখা উচিত। কোনো বিপদ হলো না তো? মন বারবার উল্টোপাল্টা ভাবছিল। মনের সাথে যুদ্ধ করে না পেরে অবশেষে নিজেও বেরিয়ে পড়লো গাড়ি থেকে। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এদিকে পানির বড় বড় ফোঁটা এসে শরীর ছুঁয়ে দিচ্ছে। আবার গাড়িতে ঢুকে পড়লো তরু। গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিল। তার আলোয় দেখা গেল তুরাগকে। গাড়ি থেকে কিছুটা সামনেই রাস্তার উপর সোজা হয়ে শুয়ে আছে সে। তরু ভয় পেল যদি কোনো গাড়ি চলে আসে। আবার গাড়ি থেকে নেমে গেল সে। পা বাড়ালো তুরাগ যেখানে শুয়ে আছে সেই স্থানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পেল আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে, মনে হয় কেঁদেছে। তবে চোখের পানি বৃষ্টির পানির সাথে মিলিয়ে গিয়েছে। তুরাগ ভাই, আপনি এভাবে মাঝখানে শুয়ে আছেন, কোনো গাড়ি চলে আসে যদি? আসবে না মিস তরুলতা, এই সময় এই রাস্তায় কোনো গাড়ি আসবে না। হোক, তবুও আমার মনে হচ্ছে আমাদের ফেরা উচিত। ফুপি চিন্তা করতেছে। বসুন না মিস তরুলতা, বৃষ্টিকে উপভোগ করুন। এরকম খোলা আকাশের নিচে ভিজতে আসলেই অনেক আনন্দ আছে। হ্যাঁ, ফাটা মাথা নিয়ে এখন আমি বৃষ্টি বিলাস করি। তরুর কথা শুনে লাফ দিয়ে উঠে বসে তুরাগ। ওর তো খেয়ালই ছিল না যে তরুর মাথার ব্যান্ডেজ নিয়ে ভিজতেছে। তুরাগ উঠে দাঁড়ালো সেখান থেকে, হাঁটা ধরলো গাড়ির দিকে। তরুকে তাড়া দিল উঠে আসার জন্য। তরুর বিনা বাক্য বয়ে গাড়িতে উঠে বসলো। এবার তুরাগকে বেশ ঠান্ডা মনে হচ্ছে, হয়তো বৃষ্টির সাথে কষ্টগুলোকে ভাগ করে এলেন। গাড়িতে এসে ফার্স্ট এইড বক্স তরুর হাতে ধরিয়ে দিল আর বলল, মিস তরুলতা, নিজের ব্যান্ডেজ নিজে করে নিন। এটা নিয়ে বৃষ্টিতে ভেজার শাস্তি এটা। তরু ফার্স্ট এইড বক্স নিয়ে সেটার দিকে কিছু সময় তাকিয়ে রইল। ও কি করে নিজের মাথায় নিজে ব্যান্ডেজ করবে সেটাই তো বুঝতেছে না, তাই এড়াতে বলল, তুরাগ ভাই, মাথা সামান্য কেটেছে, ফেটে তো যায়নি, ব্যান্ডেজ করতে হবে না। তুরাগের ধমক শুনে দমে গেল তরু। তুরাগ নিজেই নিয়ে এবার ব্যান্ডেজ করে দিল। ফার্স্ট এইড বক্স রেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল তুরাগ। এদিকে তরু মনে মনে ভাবছে, এদের দুজনের জন্য কিছু তো একটা করা উচিত। তবে কি করতে পারে ও? আচ্ছা, মিথিলা ফুকে যদি ফুপির বাসায় নিয়ে আসা হয় তাহলে বিষয়টা কেমন হয়? তবে তুরাগকে এই মুহূর্তে এসব নিয়ে কি বলবে তরু সেটাই বুঝতে পারতেছে না। বেশ কিছু সময় নীরবতার পরে তরু জানতে চাইলো, আচ্ছা তুরাগ ভাই, আমি তো আপনার ছোট, তবে আপনি আমাকে সবসময় আপনি করে বলেন কেন? আপনাকে সম্মান করে মিস তরুলতা, তাই। সম্মান? অবশ্যই, আপনি একজন স্ট্রং মনের অধিকারিণী, এতটুকু সম্মান তো দেয়াই যায়। আপনি যে পরিস্থিতিতে পড়েছিলেন ওরকম একটা পরিস্থিতিতে অনেক মেয়েরাই ভেঙে পড়ে, তবে আপনি শক্ত মনের পরিচয় দিয়েছেন, সেজন্য একটু সম্মান তো পেতেই পারেন। তরু মনে মনে ভাবলো, কি আর হলো কি? ওর ইচ্ছে ছিল এই প্রশ্নটা দিয়ে শুরু করবে, মিথিপুর টপিকটা আনবে। দমে গেল না তরু, আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তুরাগ ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি। আর একটাই কিন্তু, এর চেয়ে একটা বেশি কথা বললেও কিন্তু আর উত্তর দেব না। আচ্ছা, মিথি আপুকে যদি
সাইদ ভিলায় নিয়ে আসা হয়, তবে কি আপনার সব কষ্ট দূর হবে? তরুর কথায় আবারও ব্রেক কষল তুরাগ। চোখ ছোট ছোট করে তাকালো তরুর দিকে, মনে মনে বলল, আরে আমি এত বছরেই সোজা করতে পারি নাই মিতুরে, আর তোমরা তো নিউ প্লেয়ার। আচ্ছা তরুলতা, আপনার মাথায় হঠাৎ এই কথা? আপনাদের ব্যাপারে সবটাই শুনলাম। আমার মনে হয় মিথিলা আপুকে নিয়ে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সে আসবে না, আসার হলে অনেক আগেই আসতো। আচ্ছা, শেষ চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। দেখা যাক, যদি পারো তাহলে তো ভালোই। বাসায় আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়। দুজনের ভেজা কাপড় শরীরে শুকিয়ে গেছে। দরজার কলিং বেল দিল তরু। এতক্ষণ বেশ চিন্তায় ছিলেন নুন্নাহার। কলিং বেলের শব্দ পেতেই দৌড়ে গেলেন দরজা খুলতে। দরজা খুলতে খুলতে প্রস্তুতি নিলেন কিছু বলার জন্য, কিন্তু তরুর মাথায় ব্যান্ডেজ দেখে যা বলার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তা গলার কাছে এনেই গিলে নিলেন। কি হয়েছে জানার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তরু এতবার বলল যে কিছু হয়নি, তবুও তিনি না শুনে ছাড়বেন না। আরে ফুপি, ভেতরে তো ঢুকতে দাও। দরজা থেকে সরে দাঁড়ালেন নুন্নাহার, তবে তিনি আবার তরুর পেছনে পেছনে হাঁটা ধরলেন। এদিকে তুরাগ নিজের রুমে চলে গেল। এখন ফ্রেশ হওয়া অত্যন্ত জরুরি। এদিকে তরুর শুরু হয়ে গেছে হাসি। হাসি দিতে দিতে নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে। নুরনাহার এবার ঘাবড়ে যান। তরুর অসুস্থ হওয়ার থেকেও বড় কথা, নুরুল ইসলাম তাকে কথা শোনাতে ছাড়বেন না। তরুকে ধরে ওর রুমে নিয়ে আসে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।